ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের ক্লাস 11-এ দুটো পেপারে পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। তা তোমাদের ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, আমি তোমাদের সাজেশনও দিয়েছি, পড়িয়েও দিয়েছি সমস্ত কিছু। এবার আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিচ্ছি। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে গল্পগুলো আছে তার মধ্যে হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তেলেনা পোতা আবিষ্কার যেটা আছে প্রেমেন্দ্র মিত্রের লেখা। এছাড়া কবিতা আছে ভাব সম্মিলন বিদ্যাপতির, লালন শাহ ফকিরের গান যেটা লিখেছে লালন শাহ। এছাড়া আছে কবিতার মধ্যে নুন জয় গোস্বামীর লেখা, আর নাটক আছে যেটা একটি নাটক, এটা হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যর লেখা। এছাড়া তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে আছে পঞ্চতন্ত্র, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এগুলো তোমাদের আছে যা আছে। আর তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যা আছে সেগুলো তোমাদের আছে, আর প্রবন্ধ রচনা এগুলো তোমাদের মধ্যে আছে এই সেকেন্ড সেমিস্টারের পড়া। তা তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পড়ার মধ্যে তোমাদের একটু জানিয়ে দিই যে তোমাদের একটু কতটা নম্বর থাকবে কি ব্যাপারে। গল্পে তোমাদের কিন্তু থাকবে 5 নম্বর, একটা কোশ্চেন তোমাদের করতে হবে, সেটা থাকবে 5 মার্কসে। কবিতা তোমাদের কিন্তু 2 মার্কসে করতে হবে আর 3 মার্কসের করতে হবে। নাটক তোমাদের কিন্তু 5 মার্কসের করতে হবে। আর পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থ যেটা আছে সেখানে কিন্তু তোমাদের 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন থাকবে। আর এছাড়াও বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিতে সেখানেও তোমাদের কিন্তু 2 মার্কসের কোশ্চেন থাকবে, 3 মার্কসের থাকবে, 5 মার্কসের থাকবে না। তাহলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আর শিল্প সাহিত্যর মধ্যে তোমাদের 5 মার্কস থাকছে না, থাকছে শুধু তোমাদের নাটকে 5 মার্কস থাকছে আর গল্পে থাকছে। এছাড়া প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে একটি, সেটা হচ্ছে 10 নম্বরে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের 40 মার্কসে পরীক্ষা হবে। তোমাদের আমি একটু নম্বরটা বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় পড়তে যে কত নম্বরের কি থাকবে। এবার আমি তোমাদের আজকে আলোচনা করছি প্রথম যেটা তোমাদের গল্প আছে সেটা হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি তোমাদের ছুটি গল্পটা আরম্ভ করার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে একটু বলতে চাই। তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে একটু তোমাদের জেনে রাখা ভালো, যে তোমরা তো অনেকেরাই জানো, তাহলেও একটু বলে দিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতা জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা ছিলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে, আর তিনি এরপরে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট ডেভিয়ার স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পড়াশুনো করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি কবিচর্চার সূচনা ঘটেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু জীবন থেকেই তার কবিচর্চার সূচনা ঘটেছিল, তাতে আর কখনো তিনি বিরতি ঘটেনি। তিনি নানা রকম প্রবন্ধ, গান, নাটক, উপন্যাস লিখেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে মানসী, সোনার তরী, কঙ্কনা ইত্যাদি। নাটকের মধ্যে হচ্ছে ডাকঘর, রাজা, ফাল্গুনী, রক্তকরবী ইত্যাদি। আর উপন্যাস তোমরা তো জানো, গোরা, শেষের কবিতা, চোখের বালি। আর ছোট গল্পের মধ্যে দেনা পাওনা, অতিথি, ছুটি, এটা তোমাদের আজকে আমি পড়াবো। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এছাড়া তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক নানা রকম গল্প, তিনি কবিতা আরও লিখেছেন, সেগুলো তো আমার সব কিছু বলা যায় না একটা ভিডিওর মধ্যে। তিনি কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু সম্মানে ভূষিত হয়েছিলেন। আর এছাড়া তোমাদের যেগুলো তোমাদের বললাম যে তার গল্প, কবিতা সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে একটা অনবদ্য। তিনি মারা গেছেন 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট।
জোড়াসাঁকোয় তার মৃত্যু হয়। এটা গেল রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এই গল্পটি লিখেছেন তার সম্বন্ধে। এবার আমি বলি ছুটি গল্পটা। ছুটি গল্পটা এটি রচনা করা হয়েছে 1299 বঙ্গাব্দে, আর এটি পৌষ মাসে রচনা করা হয়েছিল। আর এই যে ছুটি গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর এই উৎস হচ্ছে যে ছুটি গল্পটা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্ভুক্ত একটি ছোট গল্প। এবার আমি তোমাদের এই যে ছুটি গল্পটা সম্বন্ধে একটু তোমাদের গল্পটা পড়ানোর আগে একটু সারসংক্ষেপে বলে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ছুটি গল্পে যে চরিত্র কে কে আছে, কে কে প্রধান চরিত্র, কি ব্যাপার গল্পটা একটু তোমাদের একটু ছোট করে আলোচনা করে, তারপর তোমাদেরকে আমি পুরো ছোট গল্পটা তোমাদের পড়িয়ে দেবো। একটু সারসংক্ষেপটা বলে দিই। এই ছুটি গল্পে প্রধান চরিত্র সেটা হচ্ছে ফটিকের। ফটিক ছিল একটি গ্রামের দুরন্ত ডানপিটে একটি বালক। সে ছিল গ্রামের বালকদের সর্দারও। তার পছন্দ ছিল কি খোলা মাঠে ঘুরে বেড়ানো, ঘুড়ি ওড়ানো, মাছ ধরা এবং বন্ধুদের সঙ্গে দলবদল নিয়ে খেলা করা। এখানে আরেকটা চরিত্র আমরা দেখতে পাই, সেটা হলো ফটিকের ছোট ভাই মাখন। মাখন কিন্তু ফটিকের মতো ছিল না। সে কথায় কথায় কী করতো, মিথ্যে কথা বলা তার একটা স্বভাব ছিল। দাদা তাকে না মারলো, মানে ফটিক ছিল তার দাদা, না মারলো, সে কিন্তু তার মায়ের কাছে গিয়ে নালিশ কর দাদার নামে, সে দাদা তাকে মেরেছে। এছাড়া আরেকটি চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মা, ফটিক আর মাখুমের। তার মা ফটিক আর মাখুমের দুই পক্ষের কথা না শুনে কিন্তু ফটিককে দোষারোপ করে এবং তার উপর রেগে গিয়ে তাকে বকাবকি করে, তাকে চড়ও মারে। বকাবকি করার ফলে মাখুম কিন্তু সত্যিকারে ফটিককে যখন চড় মারে, তার মা রেগে গিয়ে তাকে আবার পাল্টা চড় মারলে সে তার মাকে ঠেলে দেয় রাগে। এই ছুটি গল্পে আরেকটি চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তার মায়ের দাদা, অর্থাৎ বিশ্বম্বর বাবু। সে কিনা সে শহরে ছিল এবং কিছুদিন সে বাইরে থেকে পশ্চিমের কাজ করার পর সে নিজের দেশে ফিরে এসেছে। আসার পর তার নিজের বোনকে দেখার জন্য সে তাদের সঙ্গে দেখা করতে এসেছে। আসাতে তাদেরকে দেখে তাদের দুজনের কথা শুনেছে তার মায়ের কাছে। তার মা সবসময় মাখুমের নামে কিন্তু প্রশংসাই করে গেছে, আর ফটিকের নামে বলেছে সে লেখাপড়া সেরকমভাবে করে না, নানা রকম তার নামে বলেছে। এর জন্য শহরে তাকে নিয়ে যাওয়ার জন্য তার মামা লেখাপড়া করানোর জন্য নিয়ে যাওয়ার কথা বলে, তাতে তার মা খুব খুশি হয়েছিল। এদিকে আরেকটা চরিত্র যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মানে বিশ্বম্বর বাবুর স্ত্রী, যে কিনা ছিল ফটিকের মামি। যখন বিশ্বম্বর বাবু তাকে শহরে নিয়ে যায় লেখাপড়া শেখানোর জন্যে, তার মামি তাকে যখন সংসারে দেখে তাকে খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি, তাকে একটা অবাঞ্ছিত বলে মনে করেছিল, কারণ তার ছেলে মেয়ে ছিল, তার মধ্যে সে একটা বাড়তি লোক, তাকে খুব ভালোভাবে ভালোবাসা দিয়ে বা তাকে সংসারে গ্রহণ করেনি। এই সমস্ত অবহেলার মধ্যে তার জীবনের শেষ মুহূর্ত যখন এসে পৌঁছায়, তখন ফটিকের শেষ সময় তার মাকে যখন ডাকা হয়, তার মা আসলে সে তার মাকে মৃদুস্বরে বলেছিল যে তার ছুটি হয়েছে, সে বাড়ি যাচ্ছে। এই গেল গল্পের সারসংক্ষেপ। এবার আমি তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বালক দিগে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। আমি তোমাদের আগেই বলেছি যে ফটিক হচ্ছে ছুটি গল্পের প্রধান চরিত্র। সে কিনা ছিল এই যে গ্রামের যে বালক তাদের সর্দার। তার মাথার মধ্যে চট করে একটা ভাবোদয় হলো। নদীর ধারে রাখা একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। তারা কি করলো? ফটিকের নেতৃত্বে একটা নতুন খেলার একটা উদ্ভাবন হলো। সে ফটিকের মাথায় নানা রকম চিন্তা আসতো, নানা রকম খেলার আসতো। তাদের মাথায় একটা নতুন খেলা এলো, কি একটা শাল গাছের গুঁড়ি ছিল, সেটাকে তারা কি করবে, তারা ঠেলে নিয়ে যাবে। দেখার পর
সেই শাল গাছের গুড়িটা দেখার পর তাদের মনে করলো যে সেটাকে তারা ঠেলে নিয়ে যাবে, এটা একটা নতুন খেলা হবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকের এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। এবং তারা মনে করলো এই কাঠটা যারা রেখেছে এই যে শাল কাঠটা যে রেখেছে, সে যখন এই কাঠটা খুঁজবে সে কতটা বিরক্ত বোধ করবে, সে কতটা রেগে যাবে, কতটা চিন্তা করবে, এই কথা চিন্তা করে তাদের মধ্যে একটা উপলব্ধি হয় এবং তারা এই কথাতে তারা রাজি হয়ে যায় যে তারা এটাকে গড়িয়ে নিয়ে একটা নতুন খেলা খেলবে। কোমর বাঁধিয়া সকলে যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সে গুড়ির ওপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। তাহলে কি হলো, ছেলেরা যখন ভাবলো যে এই কাঠের গুড়িটাকে তারা গড়িয়ে নিয়ে গিয়ে একটা নতুন খেলার কথা তারা যখন চিন্তা করলো, সেই সময় কি হলো, ফটিকের ছোট ভাই, আমি তোমাদের বলেছিলাম যে কিনা মাখনলাল, সে কি করলো, সে কাঠের গুড়ির ওপর শক্তভাবে এসে সে বসলো, গম্ভীরভাবে এসে সে বসে পড়ল। ছেলেরা তাহার এইরূপ উদাসীন্য দেখিয়া একটু বিমর্ষ হয়ে গেল। যখন মাখনলাল কি হলো যে এসে সেই কাঠের গুড়ির ওপর বসলো, তখন ছেলেরা কি করলো, একটু দুঃখিত হলো যে তাদের এই কাঠের গুড়ির ওপর বসার জন্য তারা একটু তাদের মধ্যে দুঃখ এলো। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। একটা ছেলে এলো, সে কি করলো, তাকে একটু ঠেলার চেষ্টা করলো, কিন্তু তাতে সে একদমই বিচলিত হলো না, তাতে সে গ্রাহ্যই করলো না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ায় অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগলো। তাহলে কি হলো, অকাল তত্ত্বজ্ঞানী, অকালে যার তত্ত্বজ্ঞান হয়েছে তাকে বলা হয় অকাল তত্ত্বজ্ঞানী। এখানে অকাল তত্ত্বজ্ঞানী বলতে তার ফটিকের ছোট ভাই মাখনলালের কথা বলা হয়েছে, যে কিনা সেই কাঠের ওপর বসে নানা রকম চিন্তা করতে লাগলো, নীরবে সে নানা রকম বসে নানা রকম কি যেন একটা চিন্তা করতে লাগলো। ফটিক আসিয়া আস্ফালন করিয়া বলিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। আস্ফালন মানে কি, চিৎকার করা। তাহলে ফটিক এসে কি করলো, চিৎকার করে বলল তার ভাইকে যে উঠে পড়তে, এই বেলা উঠে পড়তে, নাহলে সে কিন্তু মার খাবে। সে তাহাতে আর একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। তাহলে তার ভাই যখন এসে বলল যে তাকে উঠে যেতে, তখন সে তো উঠলই না, সে বরঞ্চ তার সেই আসনটাতে, সেই গুড়িটার ওপরে সে আরও শক্তভাবে চেপে সে যেন নিজের দখল মনে করে যেন সে বসল। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মানে রক্ষা করিতে হইলে অবাধ্য ভাতার গণ্ডদেশ অনতি বিলম্বে এক চট কষিয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল। গণ্ডদেশ বলতে বোঝায় কপাল বা গাল যাকে বলা হয়। এইরূপ স্থলে সাধারণের নিকট সে রাজ সম্মান রক্ষা করিতে, মানে সে রাজ সম্মান রক্ষা করার কথাটা বলা হয়েছে, সে তো রাজা ছিল না, কিন্তু সে ছিল কি, এই বালকদের সর্দার। সুতরাং সে যখন সর্দার, সেই সর্দার হিসাবে তার কি কাজ ছিল, তার ভাইকে এসে একটা চট দেওয়া, কিন্তু সেটা তার সাহস হলো না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলে সে এক্ষুনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু সে তার ভাইকে সাহস হলো না যে তার ভাইকে চড় মারা। তার সে এমন একটা ভাব দেখালো যে সে যদি ইচ্ছা করে তার ভাইকে শাসন করতে পারে, কিন্তু করিল না, কিন্তু সে করল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা খেলা, আর একটা ভালো খেলা তার মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ এই কাঠ গড়াইতে আরম্ভ করা যায়। তাহলে কি হলো, যে বললাম আমি, ফটিকের মাথায় নানা রকম খেলার উদ্ভাবন হয়। ফটিক ছিল এই সর্দার, এই যে খেলার বালকদের সর্দার, তার মাথায় প্রত্যেক দিন একটা নতুন নতুন খেলার উদ্ভাবন হয়। যখন দেখলো তার ভাই সেই গাছের গুড়িটার উপর বসে আছে, তখন তার মাথায় আর একটা নতুন খেলা চেপে বসলো। কি মজার খেলা, সেটা হচ্ছে যে তার ভাইকে নিয়েই তারা সেই গাছের গুড়িটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে। মাখন কি মনে করলো, যে সে রাজার মতো বসে থাকবে আর তাকে সবাই গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে, এটার মধ্যে একটা যেন কিছু একটা সম্মান আছে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে, তাহার কিংবা আর কাহারও মাথায় উদয় হলো না। আনুষাঙ্গিক মানে মূল বিষয়ের সঙ্গে যুক্ত, মানে
এই যে তারা কিন্তু ভাবলো না যে তাকে গড়িয়ে নিয়ে যেতে গিয়ে সে যদি পড়ে যায়, তার যদি হাত পা ভাঙে বা তার যদি মাথায় লাগে, কোনো একটা যদি বিপদ হতেও পারে। কিন্তু তারা যেহেতু ছোট, তাদের মাথায় সেই বুদ্ধিটাই এলো না যে সে পড়ে যেতে পারে, সেই গাছের গুঁড়িটার ওপর তাকে বসিয়ে ঠেললে। তারা সেটাকে একটা খেলা ভেবে নিয়েছিল। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও, একটা গানের সুরে তারা কি করলো, কোমর বেঁধে তারা কি করলো, সেই গাছের গুঁড়িটাকে ঠেলতে লাগলো। গুঁড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতে মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। তাহলে কি হলো, ভূমিসাৎ মানে কি, মাটিতে পড়ে গেল। তাহলে যখন তারা ছেলেগুলো কি করলো, একটা গান জুড়ে, মারো ঠেলা হেইও সাবাস জোয়ান, ছোট বাচ্চা তারা একটা গান জুড়ে নিয়ে তারা যখন সেই গাছের গুঁড়িটাকে যখন তারা কি করলো, ঠেলে নিয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে কি হলো যে সেই গাছের গুঁড়িটা ঠেলার সময় তার সেই মাখুমলাল সেই পড়ে গেল, মাটিতে পড়ে গেল। তার সমস্ত অহংকার, গাম্ভীর্য কি হলো, যেন মাটিতে মিশে গেল। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। হৃষ্ট শব্দের অর্থ কি, বিশেষ আনন্দ হইয়া উঠিল। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। তাহলে কি হলো, খেলার আরম্ভে এরকম একটা আশাতীত ফল লাভ করে অন্যান্য বালকের বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। মানে হৃষ্ট মানে কিন্তু এখানে আনন্দ, কিন্তু ফটিক শশব্যস্ত হইল, ফটিক একটু ব্যস্ত হয়ে গেল। মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের ওপর গিয়া পড়িল। যখন ছেলেগুলো দেখল যখন যে মাখুম মাটিতে পড়ে গেছে, তখন কি হলো, তাদের মধ্যে এই যে একটা আশাতীত ফল লাভ হইয়া তাদের মধ্যে একটা বালকের মধ্যে একটা আনন্দ হলেও কিন্তু ফটিক ব্যস্ত হয়ে উঠল। মাখন তৎক্ষণাৎ ভূমি থেকে মানে মাটি ছেড়ে উঠে ফটিকের ওপর গিয়ে পড়ল, একেবারে অন্ধভাবে মারিতে লাগলো। মাখন রেগে গিয়ে কি করলো, ফটিককে রেগে গিয়ে নানা রকমভাবে অন্ধভাবে মানে কি যেখানে সেখানে মারতে লাগলো। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহামুখে গমন করিল। গৃহামুখে মানে কি, বাড়ির দিকে। সে কি করলো, রেগে গিয়ে বাড়ির দিকে গমন করলো, বাড়ির দিকে চলে গেল। আর খেলাটা কি হলো, এদিকেই ভেঙে গেল। ফটিক গোটা কত কাশ উৎপাদন করিয়া লইয়া একটা অর্ধ নির্মগ্ন লোহার গলুয়ের ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চেবাইতে লাগলো। কাশ মানে একটা তৃণবিশেষ যেটা বলা হয়। অর্ধ নিমগ্ন মানে কি, অর্ধেক ডুবে থাকা। আর গলুই মানে কি, নৌকার যে দুই প্রান্তের যে সরু যে অংশটা থাকে তাকেই বলা হয় গলুই। তাহলে কি হলো, যে ফটিক জলে অর্ধ নির্মগ্ন মানে যেটা বললাম, অর্ধেক ডুবে থাকা নৌকার দুপাশের ওপর সরু অংশের ওপর চড়ে সে কী করলো, যে কাশ সেটা কি করলো তুলে কাশের যে গোড়ার সেখানটা কি করলো, সে চিবাতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। যখন সে বসে বসে সে যখন রেগে গিয়েছিল, রেগে গিয়ে কি করলো, খেলা ভেঙে যাওয়াতে সে রেগে গিয়ে কী করলো, সে অর্ধ নির্মগ্ন সে নৌকার গলির ওপর বসে যখন সে চুপচাপ কাশের গোড়া চেবাচ্ছিল, তখন সেই সময় ঘাটেতে একটা বিদেশি নৌকা এলো। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? তাহলে কি হলো, সেই যে ঘাটেতে যে নৌকাটি এলো সেখান থেকে কে বেরোলো, একজন অর্ধবয়সী ভদ্রলোক। সে বেরিয়ে জিজ্ঞাসা করলো যে এখানে চক্রবর্তীদের বাড়ি কোথায়। চক্রবর্তীদের বাড়ি বলতে কিন্তু মাখুমরাও কিন্তু চক্রবর্তী ছিল, মাখুমদের বাড়ির কথাই বলেছে। বালক ডাটা চিবাতে চিবাতে কহিল, ওই হোতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য ছিল না। কি করলো, বালককে যখন জিজ্ঞেস করলো তখন সে কি বলল, ওই দিকে। কিন্তু কোন দিকে যে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা গেল না, কেন এদিকে ফটিক খুব রেগেছিল, খেলাটাও ভেঙে গেছিল। আর তখনই এসে সেই অর্ধবয়সী যখন ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করে, তখন তার মধ্যে সেই রাগের ঠেলা তার ওপর চাপিয়ে দিয়ে সে বলল ওই দিকে। কিন্তু কোন দিকে সেটা কিন্তু কারোরও বোঝার সাধ্য ছিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোথায়, কেন ভদ্রলোকটা তো বুঝতে পারলেন না যে কোন দিকে সে বলছে, উত্তর, পূর্ব, পশ্চিম না দক্ষিণ, কোনো দিক তো সে নির্দেশ করছে না, সে শুধু বললো হোতা। সেই জন্য
ভদ্রলোকটি বুঝতে না পারায় সে আবার জিজ্ঞেস করলো, কোথা? সে বলিল, জানি নে। বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসভূম পবিত্র হইল। বাবুটি তখন অত্যন্ত লোকের সাহায্যে অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। তাহলে কি হলো, যে তোমার যখন ওই বাবুটিকে যখন বলিল যে যে কোথায়, তখন কোনখানটা সেটা যখন বাবুটিকে যখন বলিল যে হোতা, তখন সেই যে ভদ্রলোক সে কিন্তু বুঝতে পারলো না। বুঝতে না পেরে সে অন্য লোককে জিজ্ঞেস করে সেই গৃহের সন্ধানে চলল, মানে সেই চক্রবর্তীদের বাড়ির সন্ধানে চলল। অবিলম্বে বাগদি আসিয়া কইল, ফটিকদা, মা ডাকছে। তাহলে সেই যে ভদ্রলোক এসেছিলেন সে কিন্তু আসলে ছিল তার মায়ের বড় দাদা আর তার মামা, কিন্তু সে জানতো না। তাই জন্যে, আর সে যেহেতু রাগের মধ্যে ছিল, ওই জন্য সে কোনো বাড়ির নির্দেশটাও ঠিক মতো বলেনি। সেই ভদ্রলোক কোনো লোককে জিজ্ঞেস করে সে বাড়িতে গিয়ে পৌঁছানোর পরই তার মা ফটিককে ডেকে পাঠায়। তার ফটিক কাছে এসে বাগাবাগদি এসে বলে যে তার মা তাকে ডাকছে দাদা সম্বোধন করে। ফটিক কহিল, যাব না। ফটিক রেগেছিল, তাই সে ফটিক রেগে গিয়ে কি বলল, যাব না। বাঘা তাকে বলপূর্বক আড়াকোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। তাহলে বাঘা তাকে কি করলো, বলপূর্বক, বল মানে রেগে মানে শক্তি দিয়ে তাকে কি করলো, আড়াকোলা মানে আড়াআড়িভাবে কোলের ওপর শুয়ে যে নেয়ার একটা ভঙ্গি, মানে সেটাকে তাকে সেভাবে নিয়ে কি করলো, চললো। ফটিককে দেখা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখুমকে মেরেছিস। ফটিক যখনই সে ঘরের মধ্যে প্রবেশ করলো তখনই তার মা রেগে গিয়ে বলল, আবার তুই তোর ভাইকে মেরেছিস, মানে ফটিক মাখুমকে মেরেছিস। ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস, কখনো মারিনি। মাখুমকে জিজ্ঞেস করো। তাহলে ফটিক তো সত্যি মারেনি, তাই ফটিক বলল যে সত্যি সে মারেনি। কিন্তু এখানে মাখুম এসে তার মাকে মিথ্যে কথা বলেছে, নালিশ করেছে যে তাকে তার দাদা মেরেছে। কিন্তু সে তো জানে না যে তার ভাই মিথ্যেবাদী, সবসময় কথাতেই মিথ্যে বলে। তার মাকে এসে নানা রকমভাবে কথা বলেছে। সে যখন তার ভাইকে যখন বলে যে জিজ্ঞেস করতে, যে তার ভাইকে মেরেছে কিনা জিজ্ঞেস করতে বলে, মাখুমকে প্রশ্ন করাতে মাখুম আবার পূর্ব নালিশের মতনই সম্মতন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তার ভাই তো আগে এসে তার মাকে নালিশ করেছে যে তার দাদা তাকে মেরেছে। তাকে তার ভাই ফটিক যখন জিজ্ঞেস করতে বলে যে মাখুমকে যে সে মেরেছে কিনা কথাটা জিজ্ঞেস করো, তার মা যখন মাখুমকে জিজ্ঞেস করে যে সে মেরেছে কিনা, সে কিন্তু মিথ্যে করেই আবার সে পূর্ব নালিশের মতনই বলে যে হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না, সেই ফটিকের মিথ্যে কথাটা সহ্য হলো না। দ্রুত গিয়া মাখুমকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। সেই যে মিথ্যে কথা যেটা বলল ফটিকের, সেই কথাটা সহ্য নতে সে রেগে গিয়ে তাকে এক চর কষিয়ে বলল, ফের মিথ্যে কথা বলছিস। মা মাখুমের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলে। চপেটাঘাত মানে কি, হাত দিয়ে মারা। তাহলে মা কি করলো, আক্রোশ মানে মা খুব রেগে গিয়ে তাকে কি করলো, তাকে পিঠের মধ্যে 2-3টে চর মারলো। ফটিক মাকে কি করলো, সে মারার পরে ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া বললেন, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস। মাকে যখন ঠেলে দেয় তখন মা চিৎকার করে কি বলে, তুই আমাকে ঠেলে দিলি। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? যে ভদ্রলোকটি তাকে জিজ্ঞাসা করেছিল যে চক্রবর্তীদের বাড়ি কোথায়, সেই লোকটি ইতিমধ্যে ঘরে এসে পৌঁছে দেখে যে তাদের এই সমস্ত ঝগড়া অশান্তিতে। সে জিজ্ঞেস করে, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ওমা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। ফটিকের মা দাদাকে দেখে আনন্দে কি করলো, যে প্রণাম করে বলল যে দাদা
কবে এলেন? বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মা 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটাই বাড়ি বাড়াইয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদা সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরাইয়া আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগ্নীকে দেখিতে আসিয়াছেন। তাহলে এখানে গল্পটা কি দেখাচ্ছে, যে বিশ্বম্বরবাবু বিদেশে মানে পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মায়ের 2টো সন্তান হয়েছে, ফটিক আর মাখুম। তারা বেশ বড় হয়ে উঠেছে, আর তার স্বামীও মারা গেছে। ততদিন অবধি দাদার কোনো সাক্ষাৎ সে পায়নি। দাদা যখন নিজের দেশে ফিরে এসেছে, এসে তার বোনকে দেখার জন্য তাদের বাড়িতে এসেছে, তখন বিশ্বম্বরবাবু তার বোনকে দেখতে, দেশে ফেরার পর তার বোনকে দেখতে বাড়িতে যখন ফিরে আসে, তখন দেখে যে তার 2টো সন্তান অনেকটা বড় হয়ে গেছে। কিছুদিন খুব সমারোহ গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগ্নীকে ছেলেদের পড়াশুনো এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। ভাই আসা, দাদা আসার পর তাদের পরিবারের মধ্যে যেন দুর্গাপুজো আসলে যেন একটা সমারোহ হয়, তেমন তাদের পরিবারের মধ্যে যেন একটা উৎসবের মধ্যে দিন কাটলো। অবশেষে দাদা যখন বিদায় নেয়, দাদা যখন তার নিজের বাড়িতে ফেরার সময় হয়, তখন দাদা তাকে 2-3 দিন আগে জিজ্ঞেস করে, তার বোনকে, ভগিনী মানে তার বোনকে জিজ্ঞেস করে যে তার 2 ছেলে মেয়েদের লেখাপড়া কেমন উন্নতি হয়েছে, তার লেখাপড়া তারা কেমন করছে। উত্তরে ফটিকের মা বলে, ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখুমের সুশান্ত সুশীলতা, বিদ্যানুরাগের বিবরণ শুনিয়েছিলেন। তার দাদা যখন তাকে জিজ্ঞেস করে তার 2 সন্তান কেমন লেখাপড়া করছে, তাদের স্বভাব কেমন, তখন তার মা উত্তরে ফটিকের অবাধ্য, সে উচ্ছৃঙ্খল, সে লেখাপড়া করে না, এই সমস্ত কথা বলেছিল। আর মাখুমের নামে খুবই প্রশংসা করেছিল, সে লেখাপড়ায় ভালো, সে সমস্ত কথাবার্তা শোনে, সবাইকে সম্মান করে, এই সমস্ত সে শুনিয়েছিল। তাহার ভগিনী কহিল, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। তার বোন কি বললেন, যে তার ছেলে ফটিক তার সঙ্গে এত জ্বালাতন করে যে তাকে বিরক্ত করে তাকে রেখে দিয়েছে। শুনে বিশ্বম্বরবাবু বললেন যে তাকে কলকাতায় নিয়ে গিয়ে তাকে সেখানে লেখাপড়া শেখাবেন। বিধবা এই প্রস্তাবে সহজে সম্মত হইলেন। বিধবা মানুষ ছিলেন তার মা, তার স্বামী ছিল না। এ কথা শুনে তিনি খুবই খুশি হলেন যে তার ছেলে বাইরে কলকাতায় গিয়ে লেখাপড়া করবে। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? যখন তার মা জিজ্ঞেস করে যে ফটিককে, যে সে তার মামার সঙ্গে কলকাতায় যাবে কিনা, ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদা আশঙ্কা ছিল কোন দিন সে মাখুমকে জলে ফেলিয়া দেয়, কি মাথা ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তাহলে কি ছিল, যে ঈষৎ মানে কি অল্প, এত দৃশ্য মানে এই রকম। তাহলে কথাটা কি হচ্ছে, যে তার মায়ের সবসময় একটা চিন্তায় থাকতো যে ফটিক কখন তার ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেয়, কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়, কি জলের মধ্যে হয়তো ফেলে দিতেই পারে। এই সমস্ত কথা চিন্তা করে তার মা রাজি হয়েছিল, তার মায়ের আপত্তি ছিল না যে কলকাতা নিয়ে যাবার। আর এত দৃশ্য মানে কি বললাম, এই রকম। আর ফটিকের যে বিদায়ের গ্রহণের সময় তার এরকম আগ্রহ দেখে তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। ঈষৎ মানে কি অল্প, একটু তার মায়ের মনের মধ্যে একটু দুঃখ হয়েছিল। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তার রাতে নিদ্রা হয় না। সে তার মামাকে বারে বারে বলে যে তার মামা কখন তাকে কলকাতা নিয়ে যাবে লেখাপড়া করানোর জন্য, এই সমস্ত বলে তার মামাকে অস্থির করে তোলে। আর তার রাতে ঘুম চলে যায়, যে সে একটা নতুন জায়গা যাবে। এটা স্বভাবতই, যে সম্ভবত সমস্ত লোকেদেরই হয়, যে যখন আমাদের কোনো জায়গায় একটা ঘোরার ব্যাপার থাকে, যে আমরা যাব একটা কোনো ঘোরার জায়গা, তখন আমাদের মনের মধ্যে কি হয়, যে একটা খুশি হয় যে আমরা কখন যাব, সেখানে ঘুরতে যাব। সেই কথা চিন্তা করে
ফটিকের মনের মধ্যে যেন একটা আনন্দ বেড়ে গেছিল। অবশেষে যাত্রাকালে আনন্দের উদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখুমকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। তাহলে কি ফটিক কি করলো, তার সমস্ত যে ছিপ, ঘুড়ি, লাটাই যা ছিল সমস্ত কি করলো, সে তার ছোট ভাই মাখুমকে পুত্র পৌত্রাদিক্রমে মানে কি বংশ পরম্পরা যাকে বলা হয়, তাকে একদমই সমস্ত তাকে দিয়ে চলে গেল। তাকে পুরো ভোগ দখল করে তাকে দিয়ে দিল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছাইয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি নাই। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হলো তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। ঘরকন্যা মানে কি সংসার। তাহলে কি হচ্ছে যে কলকাতা যখন সে পৌঁছায় মামির কাছে, মামির সঙ্গে যখন তার আলাপ হয়, মামি এই অনাবশ্যক পরিবারের একজন বৃদ্ধিতে মানে এই যে ফটিকের আশাতে একজন সংসারে বাড়তি হলো, এতে মামি একটু মনে মনে একটু বিরক্ত বোধ হলো, তার মধ্যে সন্তুষ্ট ছিল না। কারণ তার আগেই তার 3টে ছেলে মেয়ে তার সংসারে ছিল, সে ঘরকন্যা মানে সে সংসার পেতে বসেছিল 3টে ছেলে মেয়ে নিয়ে, তার স্বামীকে নিয়ে। ইতিমধ্যে তার একটা 13 বছরের যদি একটা ছেলে, পাড়াগাঁয়ের ছেলে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে একটা কি বিপদের সম্ভাবনা হয় সেটা সে বুঝতে পারছে। বিশ্বম্বরের এত বয়স হলো তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান হয়, বিশ্বম্বরবাবুর এত বয়স হলো তবু তার মধ্যে কোনো কাণ্ডজ্ঞান ছিল না। সে পাড়াগাঁয়ের একটা 13 বছরের ছেলেকে সে কী করলো, তাদের সংসারে আর একটা বাড়তি হিসাবে ঢুকিয়ে দিল, যেহেতু তার এদিকে 3টে ছেলে থাকা সত্ত্বেও। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকের তোমাদের এই গল্পটা বুঝতে পেরেছো। আমি তোমাদের এত দূর অবধি পড়িয়ে দিলাম। নেক্সট তোমাদের আমি পড়িয়ে দেবো, কারণ ছুটি গল্পটা যেহেতু একটু বড় আছে, তোমাদের একবারে পড়ালে তোমরা বুঝতে পারবে না। তোমরা কে কেমন বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও, যে লাইনের অসুবিধা হচ্ছে, আমি তোমাদের সেই লাইন ধরে আবার পড়ে বুঝিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমরা দেখতেই পারো আমার চ্যানেলে গিয়ে আমি তোমাদের সমস্ত গল্প পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি, আর পরীক্ষার সময় সাজেশনও দিই। যেহেতু তোমাদের এই যে ছুটি গল্পটা তোমাদের 5 মার্কসে কোশ্চেন আসবে, বড় কোশ্চেন, লং কোশ্চেন, আমি তোমাদের একটা করে লং কোশ্চেন ধরে আলোচনা করে দেবো, বুঝিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।